বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 এই মুহূর্তে সবচাইতে বহুল উচ্চারিত শব্দমালা করোনা ভাইরাস এবং কোভিড-19 এবং গোটা পৃথিবীকে স্বাস্থ্যের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, রাজনীতির দিক থেকে, কূটনীতির দিক থেকে সব দিক থেকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এমন কোনো খাত নেই, এমন কোনো ক্ষেত্র নেই যাকে কোভিড-19 এই মুহূর্তে স্বল্পমেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে স্পর্শ করছে না। এবং পৃথিবীর প্রায় 197টির মতো দেশকে স্পর্শ করেছে এই কোভিড-19। ইতিমধ্যেই প্রায় 8,60,000 লোকের অধিক আক্রান্ত হয়েছেন। 42,335 জনের বেশি এখন পর্যন্ত আমার কাছে যা তথ্য তাতে মারা গেছেন এবং 1,78,322 জন সুস্থ হয়েছেন। সো বাংলাদেশের যে চিত্র আমরা এখন পর্যন্ত জানি সেই চিত্র হচ্ছে যে গতকালকে সর্বশেষ খবর একজন মারা গেছেন, আরও 3 জন নতুন আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা আক্রান্তের অনুপাতে হয়তো বেশি, কিন্তু সেই অর্থে যে পরিমাণ ইনফেক্টেড লোকের তথ্য অনুযায়ী, সরকারি তথ্য অনুযায়ী যে পরিমাণ, সেটি খুব একটা এখন পর্যন্ত উদ্বেগের নয়। কিন্তু শঙ্কার জায়গা আছে যে বাংলাদেশের যে ঘনবসতিপূর্ণ একটি দেশ, জনসংখ্যা প্রচুর লোক বাইরে থেকে এসছেন, এখনও আসছেন, কাজেই একটা শঙ্কার বড় জায়গা আছে। সরকার দ্বিতীয় মেয়াদের সরকারি ছুটি বাড়িয়েছে এবং সবাইকে যার যার ঘরে থাকবার জন্য অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যে আমরা জানি যে পরীক্ষার জন্যে যে ব্যবস্থা সেটিকে বাড়িয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু অর্থনৈতিক ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও সেগুলো নিয়ে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া আছে, বাট যারা খুব জোরালোভাবে চেয়েছেন তাদের জন্য কিছু ব্যবস্থা সরকার করেছেন। সব মিলিয়ে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি কোভিড-19 এবং এই করোনা ভাইরাস নিয়ে এবং তার প্রভাব প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আজকে আলোচক হিসেবে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ অ্যালাইড হেলথ সায়েন্সেস এবং তিনি অ্যাসোসিয়েট ডিন সেখানকার, প্রফেসর ডক্টর আবু নাসের জাফর উল্লাহ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে তাইওয়ান থেকে যুক্ত হচ্ছেন ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের ডক্টর Jui-Min Hung. Jui-Min Hung is a post-doctoral fellow in the INDSR in Taiwan. In this role, he advises senior leaders on key issues impacting national security and defense industries. Prior to this position, Dr. Hung served as a postdoctoral research in the EU-China Economics and Political Institute in Brussels. আমাদের সঙ্গে বাসা থেকে যুক্ত হচ্ছেন, ঢাকার বাসা থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন আহমেদ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। ডক্টর Jui-Min Hung, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রফেসর ডক্টর আবু নাসের জাফর উল্লাহ, আমি একটু আপনার কাছ থেকে প্রথমে শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে শুনতে চাই যে কোভিড-19 সম্পর্কে আসলে আপনি এই কোভিড-19কে কীভাবে দেখছেন এবং তার যে প্রভাব প্রতিক্রিয়া বাংলাদেশে। আপনারা কিছু কাজও করেছেন, সেগুলোতে পরে আসবো, কিন্তু আপনার সূচনা বক্তব্যে শুনতে চাই যে আপনার ফিলিংস, আপনার টেক, যেভাবে বলেন না কেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেল আইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য তৃতীয় মাত্রায়। কোভিড-19 বা করোনা ভাইরাসের যে মহামারী, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত অনুযায়ী এটা এখন বৈশ্বিক মহামারী। এই বৈশ্বিক মহামারীতে এখন আপনি আপনার উদ্বোধনী বক্তব্যে আপনি বলেছেন যে 197টি দেশ অলরেডি আক্রান্ত এবং মৃতের সংখ্যা অনেক বেশি, এবং সেই মৃতের সংখ্যাটা প্রতিদিন বা প্রতি মুহূর্তে বাড়ছে। আমরা যে তথ্যই আমরা এখন দেই না কেন, কিছুক্ষণ পরেই দেখা যাবে সেই তথ্যটা আবার পরিবর্তন হয়েছে। তো বিশ্বের যে সেই চিত্রটা ভয়াবহ। বিশেষ করে কিছু কিছু দেশগুলোতে সেই ভয়াবহতা একটু বেশি, আবার কিছু দেশগুলোতে সেই ভয়াবহতাটা কম। তো এর প্রেক্ষিতে বাংলাদেশের চিত্রটা আমি মনে করি যে এখনো পর্যন্ত ভালো।
আমাদের যে তথ্য আমাদের কাছে আছে, সরকারিভাবে যে তথ্যটা আমাদের কাছে আছে, সেই তথ্য অনুযায়ী আমরা দেখছি যে আমাদের সংক্রমণের সংখ্যা কম, আমাদের সংক্রমণের হারও কম, এবং যে পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বা পরীক্ষা করা হচ্ছে কোভিড-19 শনাক্ত করার জন্য সরকারিভাবে, তার প্রেক্ষিতেও দেখা যাচ্ছে যে সংক্রমণের হারটা কম। তো সেই হিসাবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখনো ভালো, এবং আমরা যদি যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, যে প্রোটেক্টিভ বা প্রিভেন্টিভ মেজার যেগুলো নেওয়া হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে হোক, আমাদের দেশের জনগণের পক্ষ থেকে হোক, আমরা সবাই সচেতন। আমরা সবাই এখন অনেক সংবাদ বা অনেক তথ্য আমরা এই কোভিড-19 সম্পর্কে আমরা জানি। সুতরাং আমরা কিন্তু, আমার মতে, যে আমাদের জনগণের কাছ থেকেও কিন্তু আমরা বেশ ভালোই সাড়া পাওয়া তুলনামূলক বিচারে এখনো বেশ স্বস্তির জায়গায় আমরা আছি বলে অনেক স্বস্তি বলে আমি মনে করি। Dr. Hung, so far we understand that you have experienced SARS very badly, and that helped you to fight with COVID-19. So far, I know that around 322 have been infected and 5 died in Taiwan. So what's your take on COVID-19, and what is the latest situation in Taiwan? Okay, I think the coronavirus has spreading around the world, and it is also in Taiwan, and Taiwan has its first case on January 20. And our government had imposed a series of measures against the virus, including travel restriction and quarantine measures. And as you have mentioned, we had 322 cases in Taiwan, but most of them, more than 86%, are the case imported. So there is only a limited case via community spread. So generally speaking, I think although we are so close to China, but the people in Taiwan feel safe at this stage. And we have a very good national healthcare systems, and everyone is more cautious. People try to avoid the spread of the virus. And I think this cautious response helped Taiwan to be where it is today, with few cases from inside the countries. So I think this is the general situation in Taiwan for the moment. It looks like an economic earthquake, and the diplomat said that Taiwan braces for economic impact of global coronavirus outbreak. ING said Taiwan's economy had seen visible damage from the coronavirus. Reuters said that Taiwan's key stock index TWII tumbled 4.3%. According to Reuters, largest companies are reporting the monthly loss. The diplomat said that Taiwan's tourism and aviation industries are struggling. Most sectors have withstood heavy damage, and Focus Taiwan said that monthly revenue dropped by 15%. Do you think it's a big shock for Taiwan's economy? Yes, of course. I think, yes, it is true for some industry like e-commerce. They can make some profit because most people stay at home for the moment. But for other industries, we are all facing a very difficult situation. So in February, our government has revised the GDP growth rate for this year from 2.72% to 2.37%. And I think we can explain the economic impact in two domains. The first one is export and import. As you may know, Taiwan is an exported-oriented economy, so we are high depend on China and Hong Kong. But for example, more than 40% of our export goes to China, and since China has been the epicenter of COVID-19, our export and import to China have reduced almost 5% compared with the same period last year. And there are also some industry we call they are most affected, like manufacturing industry
petrochemistry industry and the service industries. So they are facing a series of problems, such as running out of stock and the reduction of demand. For instance, Taiwan's petrochemistry industry has many investments in China, but this virus reduced the demand regarding petrochemical products in China. So this caused a huge shock for our investors. And tourism also, we have suffered greatly since there is no foreigner are allowed into Taiwan from March 19th. So there are a lot of employees in such as airline companies, hotels, or the travel agents. They have to stop to take unpaid leave. So I think there are already almost 5,000 Taiwanese. They are taking unpaid leave. So it is a general situation in Taiwan. Okay, stay with us. Dr. Nazneen Ahmed, আমি দেখছি যে কোভিড-19 তো সবাই যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ হিসেবে বিবেচনা করেছেন গোটা পৃথিবী, বাংলাদেশেও, এবং কিছু কিছু পদক্ষেপ সরকারের দিক থেকে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিছু প্যাকেজের কথা ঘোষণা করেছেন, যা মূলত রপ্তানি বাণিজ্যে সঙ্গে যুক্ত যারা তাদেরকে কেন্দ্র করে এবং কিছুটা সোশ্যাল সেফটি নেটের আওতায় যারা আছেন তাদেরকে কেন্দ্র করে। আমি গত কয়েকদিন ধরে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মেইন স্ট্রিম মিডিয়াতে আপনি বেশ সোচ্চার এইসব বিষয়ে প্রচুর কথাবার্তা বলছেন, প্রচুর লেখালেখিও করছেন, এবং আপনি বলছেন যে এখন যারা ছাঁটাই করছেন, বেতন বন্ধ করছেন, তারা আসলে খারাপ কাজ করছেন। অন্তত 3 মাস তাদের দেখা উচিত। এটা একটা যুদ্ধ, এই যুদ্ধে বিত্তশালীদের মানবিক হতে হবে এবং সংকটের সুযোগ যারা নিতে চাইবেন তাদের আমি 71-এর স্বাধীনতা বিরোধীদের কাতারে ফেলতে চাই। আমি আপনার বক্তব্য কোট করলাম, এবং সেখানটাতে আপনি মনে করছেন যে সরকারের দিক থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রণোদনা দেওয়া হচ্ছে, এটি আপনি আমি যদি ভুল না বুঝে থাকি, আপনি ঠিক যেভাবে করা হচ্ছে সেভাবে যথার্থ মনে করছেন না। সো আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কিভাবে গোটা বিষয়টাকে দেখছেন। আমি আপনার শেষের প্রসঙ্গটা দিয়ে শুরু করি যে সরকারের প্রণোদনাটাকে কিভাবে আমি মূল্যায়িত বা ব্যাখ্যা করছি। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, এবং ওনার কাছে যে আবেদনটা করা হয়েছে উনি সেই সাড়া দিয়ে উনি এগিয়ে এসেছেন রপ্তানি খাতের জন্য। কিন্তু আমি সরকারের এই প্যাকেজটা তো দিয়েছে সরকার আমাদের ডাকে সাড়া দিয়ে, যারা চেয়েছেন সেইখানে সাড়া দিয়ে, এবং সরকার চেষ্টা করছে যে আরো অন্যান্য খাতকে কিভাবে দেয়া যায়। কিন্তু আমি যে জায়গাটাতে মূলত কথা বলতে চেয়েছি সেখানে হচ্ছে যে ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস আমরা যারা অনেক বড় উদ্যোক্তা, যারা বড় রপ্তানিকারক, তারা কেন বলছেন না যে এই তাদের ব্যবসায় যারা শ্রমিক আছেন তাদের খরচটা তারা চালিয়ে নেবেন? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এই 5,000 কোটি টাকা ব্যয় করতে পারবেন যারা ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য, এমনকি একটা আরো বড় একটা প্রণোদনা প্যাকেজ করে সেটা থেকে তিনি মূলত হেল্প করতে পারবেন যাদের বেশি প্রয়োজন। আমি এই কথাটাই বলতে চেয়েছি। আমি এটা বলছি না যে সরকার কেন এই প্রণোদনা দিল, আমি বলতে চেয়েছি যে সরকারের এই প্রণোদনাটা এসেছে কারো অনুরোধে, এবং সেটা আমরা শুনছিলাম যে অর্ডার বাতিল হচ্ছে রপ্তানি কারকদের, এবং এটা সত্য সারা দুনিয়া জুড়ে। একটু আগে আমরা মিস্টার সোনের কাছ থেকে শুনছিলাম যে কি করে তাইওয়ানের অর্থনীতি সমস্যায় পড়েছে। সারা দুনিয়ায় যেখানে চাহিদা কম, অর্ডার বাতিল হবে, আমাদের দেশের ভিতরেও তো আমি ঘরে বসে আছি, কেনাকাটা করছি না, সুতরাং আমার দেশের যারা বিক্রেতা তারাও কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারছেন না, তাদেরও একই অবস্থা। আমার সরকারের সামর্থ্যের লিমিটেশন আছে, আমার বিপুল সংখ্যক দরিদ্র মানুষ আছে, এদেশের 2-2.5 কোটি মানুষ হচ্ছে এখনো অতি দরিদ্র। আমাদেরকে তাদের কথা যদি ভাবি তাহলে সার্বিক বিবেচনায় অবস্থাটি দেখতে হবে, এবং সেই জায়গা থেকে আমি বলেছি যাদের সামর্থ্য আছে, যাদের শক্তি আছে, তারা সরকারের হাতকে শক্ত করার জন্য এগিয়ে আসতে হবে। তারা যদি নিজেরাই তাদের দুর্বলতার জন্য সরকারের কাছে সাহায্য চান তাহলে দুর্বলরা কোথায় যাবে? এবং আপনি যদি একটু এই প্রণোদনা প্যাকেজের ভেতরে ঢোকেন তাহলে দেখবেন এখানে বলা হয়েছে যে সকল রপ্তানিকারকও আবার তাদের উৎপাদনের 80% রপ্তানি করেন তারাই কেবল এই তাদের মজুরির জন্য এটা চাইতে পারবেন। দেখুন যারা রপ্তানি করেন তাদের মধ্যেও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, এবং সেই সংখ্যাটাই বেশি, তিনি হয়তো প্রোডাকশনের অল্প অংশ, জি রপ্তানিকারকদের মতো হয়তো ক্ষুদ্র উদ্যোক্তা বেশি নন, সারা দেশ মিলায় বেশি, কিন্তু আমি বলছি রপ্তানিকারকদের মধ্যে এমন অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছেন যিনি তার 80% হয়তো রপ্তানি করার সামর্থ্য রাখেন না।
যে প্রতিষ্ঠানটি তার উৎপাদনের 80% রপ্তানি করার সামর্থ্য রাখে, সে প্রতিষ্ঠান কেন তার শ্রমিকের মজুরি 3 মাসের জন্য দিতে পারবে না? এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বিপুল পরিমাণ ঋণ ব্যাংকের কাছ থেকে চাইতে পারে এবং তারা পায় কারণ তার সঞ্চয় আছে, তার অ্যাসেট আছে। সেই কারণে তার ঝুঁকি বহন করার শক্তি বেশি বলে ব্যাংকগুলো তাকেও ঋণ দিবে। কিন্তু যে ক্ষুদ্র উদ্যোক্তা, তার ঝুঁকি বহন করার ক্ষমতা কম, তাকেও কিন্তু ব্যাংক ঋণ দিতে হেসিটেট করবে, কারণ ব্যাংকেরও তো ব্যবসা করতে হবে। সব দিক মিলিয়ে আসলে সরকারকে সহযোগিতার মনোভাব বেশি পোষণ করতে হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য। আমি আজকে বা গতকালই দেখলাম যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে তিনি আসলে ক্ষুদ্র উদ্যোক্তাদেরও হেল্প করতে চান এবং সেটার জন্য তারা প্রণোদনা দিবেন। আমি বলতে চাই আসলে এরকম আলাদা করে এক একটা খাতকে না করে একটা প্যাকেজ করা উচিত, যেখানে প্রাধান্য পাবে ক্ষুদ্র উদ্যোক্তারা যারা সমস্যায় আছেন এবং তাদেরকে দিয়েই হেল্পটা শুরু করতে হবে। এবং আমি মনে করি যে কারণে হয়তো একটু আবেগ কথা আমি দুই একটা পত্রিকায় বা মিডিয়াতে বলেছি যে আমার কাছে মনে হয়েছে এইটা একটা যুদ্ধ আমরা করছি আমাদের অর্থনীতিটাকে বাঁচিয়ে রাখতে। সেই যুদ্ধে যদি যারা শক্তিশালী তারা যদি আসলে এগিয়ে না আসেন, আমার কাছে মনে হচ্ছে যে তারা তাদের সঠিক দায়িত্বটা এই দুর্যোগের মুহূর্তে পালন করছেন না। এটা কিন্তু অন্য সময়ের সংকট না। যখন রানা প্লাজার দুর্ঘটনাটা ঘটেছিল তখন আপনি পোশাক খাতকে প্রণোদনা দিয়েছেন, ঠিক আছে, এবং আমি পুরো রপ্তানি খাতের কথাই বলবো, শুধু পোশাক খাত নয়, সেখানে অনেক বড় উদ্যোক্তা আছেন, প্লাটিনাম ক্যাটাগরির ফ্যাক্টরি আছে। আমি কেন সেইখানে তাদের মজুরিতে সরকার কেন সহযোগিতা দিতে হবে? ওনারা তো নিজেরাই পারে। প্রফেসর ডক্টর আবু নাসের জাফর উল্লাহ, আমরা জানি যে আমি শুরুতেই বলছিলাম যে সকল ক্ষেত্রকেই স্পর্শ করেছে এবং একটা চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সো শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষার্থীরাও তার মধ্যে আছে। সো আপনার ইউনিভার্সিটি আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন এই কোভিড-19-কে একটু জাস্ট ছোট্ট করে যদি বলেন, আমি অন্য প্রশ্নে যাওয়ার আগে। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিশেষ করে এইটাকে 3টা ভাগে বা 3টা দিক নিয়ে আমরা এটাকে মোকাবেলা করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে আমাদের যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার দিকটা আমাদের দেখতে হয়, সেই শিক্ষার দিকটা আমরা প্রথমেই আমরা এটা নজর দিয়েছি যাতে করে ছাত্রছাত্রীদের যে শিক্ষার যে ব্যাপারটা, সেই ব্যাপারটুকু যেন থাকে। আমরা অনলাইন বা দূরবর্তী মাধ্যমে আমরা শিক্ষা দেওয়ার আমরা চেষ্টা করেছি। সেই শিক্ষাটাকে আমরা এমনভাবে আমরা শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেছি, এটাকে আমরা মানে ওরকম কোনো সিরিয়াস আমরা শিক্ষার মতো আমরা নিচ্ছি না। যেহেতু এটা একটা একটা দুর্যোগপূর্ণ সময়, আমরা শিক্ষাও নিতে হবে, আবার শিক্ষার ভেতরে আমাদেরকে তাদের মানসিক দিকটাও আমাদেরকে দেখতে হবে। তো সেই জন্য আমরা এটাকে শিক্ষামূলক আড্ডা আমরা বলছি। এই শিক্ষামূলক আড্ডার মাধ্যমে আমরা শিক্ষার দিকটা আমরা চালিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব আমাদের, কারণ এই দিকটাও আমাদের দেখতে হবে। আমরা এই জন্য এই শিক্ষার দিকটা আমরা চালিয়ে নিচ্ছি যাতে করে আমাদের শিক্ষার্থীরাও একটা মানসিকভাবে আমাদের সাথে থাকে, আমরা যেন তাদের সাথে একটা আত্মিক একটা সংযোগ আমরা রাখতে পারি তাদের সাথে। এই জিনিসটা আমরা দেখেছি। এমনিতে আমরা তো জানি যে কোভিড-19-এর শুরু হয়েছে চায়না থেকে এবং তারা খুব দ্রুত পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে এসে, যদিও ক্যাজুয়ালিটি অনেক বেশি হয়েছে, এবং চায়না is using fourth industrial revolution technologies such as AI, big data, robots এই কোভিড-19-কে ফাইট করবার জন্যে, এবং সেক্ষেত্রে তারা বেশ এফিশিয়েন্টলি ম্যানেজও করতে পেরেছে বলে এখন পর্যন্ত যেটুকু বোঝা, যদিও চাইনিজের কথাবার্তা নিয়ে অনেক নানা রকমের প্রশ্নের সংশয় আছে। অ্যান্ড robots are being used in the medicals to detect, monitor and support treatment of the COVID patients in China. Drones are being mobilized to carry medical equipment and laboratory samples. Autonomous vehicles are being also used to continue the supply of foods, equipment and medicines. So আমরা যেটা জানি যে Daffodil University, International University, has developed a software based and artificial intelligence to detect COVID-19 by analyzing the chest X-ray. তো আপনি আমাদেরকে এই রিসার্চ সম্পর্কে একটু যদি ধারণা দেন। ধন্যবাদ আপনাকে। আমরা যখন এই কোভিড-19-এর যে বৈশ্বিক মহামারী এবং যে ভয়াবহতা আমাদের, সেটা মাথায় রেখেই আমরা চিন্তা করছিলাম যে এটাকে আমরা কিভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণার একটা প্রতিষ্ঠান, সেই হিসাবে আমরা চিন্তা করেছি যে কিভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তার
অংশগ্রহণ আমরা করতে পারি। তার সাথে আমরা শুধু গবেষণার সাথে আমরা মানবতার দিকটাও আমরা চিন্তা করেছি যে এখন মানবতার সেবা, আমাদের আপা বলেছিলেন যে আমরা যেন সবাইকে এখন আমরা সাহায্য করি যে যেখান থেকে পারি, সেই দিকটাও আমরা এখানে আমরা নিয়ে আসছি। এবং সেটাকে চিন্তা করে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্ট তখন হাত মিলিয়েছে আমাদের কার্ডিও কেয়ার হসপিটালের সাথে এবং আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টিম তাদের সাথে আমরা জয়েন্টলি যৌথ উদ্যোগে আমরা এই সফটওয়্যারটা আমরা ডেভেলপ করেছি। এবং আপনি ঠিকই বলছেন যে সেই সফটওয়্যারটা সে বুকের এক্সরে বিশ্লেষণের মাধ্যমে সে বলে দিতে পারবে যে কারো এই এক্সরেটা কোনো কোভিড-19 কিনা, হ্যাঁ না বলে দিবে এখানে। তো আমাদের সফটওয়্যারে আমরা আরেকটা জিনিস এখানে রেখেছি, যে সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র কোভিড-19 বলাটা যতটুকু হ্যাঁ না, তার সাথে আমরা আরো দুটো অপশন রেখেছি। আমাদের যে পেশাজীবী, আমাদের যারা ডাক্তার বা হাসপাতালে যারা এই জিনিসটা দেখবেন বা নিরূপণ করবেন, শনাক্ত করবেন, তাদের জন্য আমরা আরো দুটো অপশন ওখানে আমরা রাখার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে যেহেতু কোভিড-19 একটা নিউমোনিয়া বা একটা শ্বাস বা ফুসফুসজনিত উপসর্গ হয়, তো সেখানে আমরা চেষ্টা করেছি যে কোভিড-19 সাথে অন্য নিউমোনিয়াকে যেন সে আলাদা করতে পারে। ওকে। এবং তার সাথে একজন নরমাল যার কোনো রোগ নাই। তো এই তিনটা অপশন যদি হয় তো তাহলে শনাক্তকরণটা আরেকটু বিস্তৃত থাকে এবং আরেকটু বেশি সাহায্য হয় যে যিনি এই নিরূপণটা করবেন, যেখানে তার জন্য এই জিনিসটা হচ্ছে। আরেকটা দিক হচ্ছে যে আমাদের সফটওয়্যারে যে আমরা তো বলবে যে হ্যাঁ না কোভিড-19 পজিটিভ অর নেগেটিভ, তার সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস বলছি যে এই নিরূপণটা কতটুকু সে সফটওয়্যার কতটুকু সে নিশ্চয়তা দিচ্ছে যে তার সিদ্ধান্তটা যে এটা যে কোভিড-19 পজিটিভ, তাইলে সেখানে সে বলে দিবে যে এত ভাগ সে নিশ্চিত তার সিদ্ধান্তটা 96 বা 95 এই তো সেই শতকরা হারটা বা নিশ্চয়তাটুকু দেখেও আপনি বুঝতে পারবেন, বা যিনি এই ইয়েটা দেখবেন, শনাক্তকরণটা যিনি দেখবেন, তিনি বুঝতে পারবেন যে ওনার অ্যাসুরেন্সটা কতটুকু। এটা তো কোভিড-19 এর আউটব্রেকের পরেই এই রিসার্চটা হাতে নিয়েছেন আপনারা, মানে কোভিডকে মাথায় রেখে কি বাংলাদেশে প্রবেশ করবার পরে না তার আগেই? না, আমরা এই আপনি একটু আপনার ভূমিকাতে বলছিলেন যে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্য দেশে ব্যবহার হয়েছে, এই কোভিড-19 ব্যবহার হয়েছে, কোভিড-19 এর অন্য ক্ষেত্রেও, বিশেষ করে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের মাথায় ছিল যে আমরা কিছু একটা এই ব্যাপারে করা, এবং আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার আছে, আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আমাদের এআই টিম আছে, এবং আমরা আগে এই গবেষণা করেছি, এবং আমরা অন্যান্য খাতে আমাদের এই সফটওয়্যার কারা ইউজ করতে পারবে? এই সফটওয়্যারটা আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করার জন্য আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করেছি। সেই ওয়েবসাইটটা হচ্ছে www.helpas.ai। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এই প্রযুক্তিটা ব্যবহার করা যাবে। তো আমরা বলছি যে এই প্রযুক্তিটা যার একটা কম্পিউটার আছে এবং যার ইন্টারনেট কানেকশন আছে, তিনি এটা ব্যবহার করতে পারবেন, যেহেতু উনি অ্যাক্সেস করতে পারবেন। তবে এখানে যেহেতু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনাক্তকরণের সাথে জড়িত, সেই জন্য আমরা বলছি যে হাসপাতাল বা স্বাস্থ্যসেবার সাথে ডাক্তার বা এরকম প্রতিষ্ঠান যারা জড়িত আছেন তারা করতে পারবেন। এটাকে কেন্দ্র করে কি আরো ফিউচার প্ল্যান আছে, মানে এর কোনো আর এক্সটেন্ডেড? জি, এটা নিয়ে আমাদের ফিউচার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এটা নিয়েই আমাদের মিনিস্ট্রির অনুমতি তো দরকার হবে নাকি? আমরা ইতিমধ্যে আমাদের যে গবেষণাটুকু আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে আমরা উপস্থাপন করেছি। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, উনি নিজে আমাদের এই উপস্থাপনাটা দেখেছেন, অনলাইনে আমরা ওনাদেরকে দিয়েছি। A2I সেই উপস্থাপনাতে অংশগ্রহণ করেছেন। আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, যেহেতু এটা প্রযুক্তির সঙ্গে তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করেছি। কতদিন লাগবে তাদের এন্ডোর্সমেন্ট পেতে বলে মনে হয়? আমরা তো আশা করছি যে আমাদের আসলে যে সফটওয়্যারটা কিন্তু আমাদের প্রস্তুত এবং এটা আপ এন্ড রানিং। এটা আমরা উন্মুক্ত করে দিয়েছি, যে আমরা বলেছি যে ওয়েবসাইটের মাধ্যমে এটা এখন কিন্তু ব্যবহার করার জন্য উন্মুক্ত আছে। এবং এর সাথে আমি বলে নিই যে যেহেতু এটা আমরা মানবতার সেবার জন্য আমরা এই সফটওয়্যারটা আমরা আমরা
উদ্ভাবন করেছি। এটা আমরা বিনামূল্যে আমরা কোভিড-19 শনাক্তকরণের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। এটা যে কোনো জন আমরা ব্যবহার করছে এবং এখন ব্যবহার করছেন, আমাদের কাছে অলরেডি ব্যবহারকারী আছেন, ডাক্তাররা ব্যবহার করছেন। থ্যাংক ইউ ডক্টর জুই। Yes. Your central bank governor Yang Chin Long told that it's likely that the economy will be impacted throughout the first half, but the chances of a financial crisis are not high. What is your opinion regarding this statement? I think since it is impossible for Taiwan to avoid such economic crisis because we are too close to China, and we have a lot of connection in terms of commercial. Jui, since China is the largest trading partner of Taiwan and already struggling with a crisis, then how is it possible for Taiwan to avoid such an economic crisis? I think it is difficult to avoid, but we can do something to reduce its negative effect. For example, our government has taken a lot of measures, like, for example, we have some allowance on February 13th. Our government has proposed about $2 billion to protect Taiwan industry from financial fallout. And this includes allowance for small and medium enterprise. And the government is also considering to give almost $300 per month to bus and taxi drivers who are also hit by this COVID-19. And also, we have some program for industry upgrading. So the government subsidizes enterprise to upgrade their technology and try to introduce new technology for the future. Because we think our daily life will be changed a lot because of this epidemic. For instance, we will use more distance learning at the school, and we will use more robots in the hospital in order to prevent person-to-person transmissions. And we have already seen some unmanned store in China. So all these technology are now the top priority for the Taiwanese government. And your government announced some economic packages like a total $3.33 billion to stimulate Taiwan's economy. And Taiwan's transportation ministry is planning $140 million for the aviation industry, and $26.7 million for the tourism industry. Experts say preventive measures have proved to be okay. Do you think so? If so, then why? Sorry? Do you think these are enough initiatives? I think it's enough for the moment, but it depends also on how this COVID-19, what's the development, if it become more severe in the future. I think this amount is not enough. Okay, Dr. Nazneen Ahmed, can you hear me? Yeah. Okay, fine. ডক্টর নাজনীন আহমেদ, আপনি যেখানে আলোচনা শেষ করেছিলেন সেখান থেকে আমি আবার একটু শুরু করতে চাই যে আমরা জানি যে আমাদের অর্থনীতির একটা বড় শক্তি হচ্ছে আমাদের রেমিটেন্স, যারা প্রবাসে থাকেন তাদের পাঠানো অর্থ, এবং তারা একটা বড় ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তৈরি পোশাক খাত বা রপ্তানি খাত, তার উপরেও আমাদের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, এবং সেখানে কর্মসংস্থান আছে একটা বড় অংশের, এবং তাদের মধ্যে সিংহভাগই হচ্ছে নারী, এবং তারা একেবারেই দরিদ্র শ্রেণী থেকে আসা। সো প্রণোদনার কথা যদি বলি বা সুযোগ সুবিধার কথা যদি বলি, এই জায়গাটাতে একটা বড় মনোযোগ দিতে হবে। যদি আমি আপনার সঙ্গে একমত যে যাদের সামর্থ্য আছে তাদেরও আসলে সরকারের পাশে দাঁড়ানো উচিত, সবকিছু সরকারের একার উপরে ছেড়ে দিলে হবে না। বাট এর বাইরে আপনি আর কি মনে করেন যে কি ধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত? কারণ আমরা জানি যে সুযোগ সুবিধা হয়তো সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও একটা পাবেন, কিন্তু প্রাইভেট সেক্টরে প্রচুর লোকজন কাজ করেন, আমাদের এখানে ইনফর্মাল সেক্টরে প্রচুর লোক কাজ করেন, এবং আমরা যদি ঢাকায় দেখি যারা রিক্সা চালান, ছোট দোকানদার, তাদের কি হবে? সো সেই জায়গাগুলো মিলে কোনো কম্প্রিহেন্সিভ সাজেশনস আছে আপনার?
আপনি অনেকগুলো ক্ষেত্রের কথা বলেছেন। প্রথমত রপ্তানি এবং রেমিটেন্সের কথা বলি আমি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আসলে আমার বক্তব্য থেকে যেন কেউ এটা ভুল না বোঝেন যে রপ্তানি খাতের অবদানকে আমরা ছোট করে দেখছি, কারণ আমাদের ম্যানুফ্যাকচারিং খাতটাই কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের অর্থনীতির, তার সাথে সাথে সেবা খাত, এবং সে জায়গায় অবশ্যই রপ্তানির ভূমিকা অপরিসীম। কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমাদের এই অর্থনৈতিক সংকটের মূল উৎস হচ্ছে চাহিদার সংকট তৈরি হয়েছে। অর্থাৎ যে পরিমাণ চাহিদা বাজারে থাকার কথা সেটা নাই, সেটা যে কারণেই হোক, অর্থাৎ কোভিড-19 যাবতীয় প্রভাবের কারণে। ফলে আমি আমার জিনিস বিক্রি করতে পারছি না। যতদিন পর্যন্ত না আমাদের বাজার আন্তর্জাতিক ভাবে, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা যেটা আমাদের মেইন বাজার, সেইখানকার অবস্থা স্বাভাবিক না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এখানে যাই করি না কেন, আমরা কিন্তু আমাদের পণ্য স্বাভাবিক অবস্থায় যা বিক্রি করতে পারতাম সেটা এখন পর্যন্ত করতে পারবো না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। কাজেই ওইখানে যদি অবস্থার উন্নতি হয়ে যায় খুবই ভালো খবর, এবং আমরা তাহলে কষ্ট হলেও আমরা খুব দ্রুত আমরা এই অবস্থার সাথে মানিয়ে নিতে পারবো। আমার বক্তব্যটা হচ্ছে যে হ্যাঁ, এই মুহূর্তে আমাদের তো রপ্তানি খাতের পুরোটাই আসলে সংকটে আছে। চামড়া বলি কি হিমায়িত খাবার বলি, সবাই আছে সংকটে। সেখানে যদি বড় উদ্যোক্তারা নিজেরা তাদের হয়তো এমনকি তাদের সঞ্চয়েও হাত দিতে হতে পারে, সেইটা দিয়ে যদি তারা চালিয়ে নেন, তাহলে সরকার যেটা করতে পারবে, আপনি যেটা বলছিলেন যে একেবারে প্রান্তিক মানুষ, দিনমজুর, শ্রমজীবী, সাধারণ মানুষ যাদের একদিনের ইনকাম না হলে সংসার চলে না, তাদের জন্য কিন্তু প্রচুর অর্থের দরকার হবে। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন কিন্তু তৈরি হচ্ছে 2020-21 জাতীয় বাজেট, এবং সেই জায়গায় কিন্তু আমি মনে করি এবার সামাজিক নিরাপত্তা খাতে প্রচুর অর্থের প্রয়োজন হবে, অন্যবারের থেকে অনেক বেশি। তার পাশাপাশি সরকারের যে একটি, আমি বলবো যে এই দুর্যোগ মোকাবেলার যে একটা ফান্ড, যেখানে বৈশাখী ভাতা দিয়েছেন অনেকে, এই যে ফান্ডটা, এটা যদি শক্তিশালী থাকে তাহলে আমরা সাধারণ মানুষ যাতে খাদ্যের অনিশ্চয়তায় না ভোগে, এবং দেশের অর্থনীতি চালু থেকে, অর্থাৎ যদি মানুষের কাছে টাকা যায় তাহলে তাদের ডিমান্ড হবে বিভিন্ন পণ্যের, এবং দেশের মানুষ যে শিল্পগুলো সেসব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও বলতে চাই যে রেমিটেন্সের যে সংকটটা, আমাদের অনেকেই কিন্তু বাইরে থেকে চলে এসেছেন, এবং অনেকে আবার যেসব দেশে আছেন সেই সব দেশও যেহেতু অর্থনৈতিক সংকটে আছে, সেইখানেও কিন্তু তাদের আয়টা হুমকির মুখে পড়েছে। ফলে তারা যে পরিমাণ দেশে ফেরত পাঠাতেন সেটা হয়তো পারবেন না ততটা। যদিও আমাদের মূল ব্যক্তি যারা আছেন তারা মধ্যপ্রাচ্যে, তারপরেও মধ্যপ্রাচ্য দেশগুলো কিন্তু সংকটের বাইরে নয়, তেলের দাম কমছে, সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কাজেই রেমিটেন্সের সংকট এবং যারা ফেরত চলে এসছেন তারা যদি ফেরত যেতে দেরি হয়, তাদের যে কর্মসংস্থান, এই কারণেই আসলে আমি বারবার বলছি যে দেশীয় বাজার নির্ভর যে সকল শিল্প, সেইটার যাতে গতি থাকে সেখানে আমাদের চেষ্টা করতে হবে, তাহলে এই মানুষগুলোকে আমরা সেইসব শিল্পে নিয়োগ দিতে পারবো। এখানে ডক্টর নাজনীন বিদেশের চাহিদা না থাকলে কিন্তু আমি রপ্তানি করতে পারবো। জি, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে 2008-এর মন্দার সময় আমরা দেখেছি যে প্রণোদনাগুলো দেয়া হয়েছে, সেটা ঠিক যাদের জন্য দেয়া তাদের হাতে ঠিক মতো পৌঁছায়নি, এবং এর জন্য প্রয়োজনীয় যে মনিটরিং করা সেই ব্যবস্থাটাও যথেষ্ট কিনা সেটি একটি বড় প্রশ্ন। সো একজন ইকোনমিস্ট হিসেবে আপনি কিভাবে দেখছেন যে আসলে এই ম্যানেজমেন্টটা কিভাবে হওয়া উচিত? আমি মনে করি যে 2008-এর অবস্থাটা একরকম ছিল। 2008-এ সংকটটা ছিল শুধুমাত্র তাদের যারা বহির্বিশ্বের সাথে যুক্ত ছিলেন, কিন্তু দেশের অর্থনীতিতে কোনো সমস্যা ছিল না। ফলে সেই সময়ের আসলে প্রণোদনাটাও সত্যিকার অর্থে যেভাবে দেয়া হয়েছে, একটু আমি বলবো যে একটু লাইটলি, মানে এখনকার মতো অবস্থা না। কিন্তু আমাদের ব্যবস্থাপনায় সবসময় আমাদের মধ্যে একটা আশঙ্কা থেকে যায় যে লিকেজ, অর্থাৎ অপচয় হবে, যেটাকে আমি একটু মানে সুন্দর করে বলছি অপচয়, সেটাকে আরেক বাংলায় আমরা বলবো দুর্নীতি হবে, এরগুলো আমরা ধরে নিই। সেই বাস্তবতা থেকেই আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার তার জিরো টলারেন্স যে দুর্নীতির প্রতি, সেই ক্ষেত্রে এবার কিন্তু বলেছেন কোনোভাবে প্রশাসনের কোনো পর্যায়ে এই সময়কার কোনো কিছুতে যদি দুর্নীতি হয় সেটাতে উনি কোনোভাবেই সেটা সহ্য করবেন না। আমি মনে করি এই ঘোষণাটা একটা বড় ব্যাপার, এবং আমি মনে করি যে এটার মধ্যে এইটার গুরুত্বটা যদি বুঝতে পারেন তাহলে এবার হয়তো অপচয় কম হবে। আমি বিশ্বাস করি যে রাষ্ট্রের যে যন্ত্র, যতটুকু সিস্টেম আমাদের আছে, আমার দরিদ্র দেশ, অনেক সমস্যা আছে, কিন্তু সেই সিস্টেমের মধ্য দিয়েই আসলে মনিটরিং সম্ভব। যেমন আমরা এই মুহূর্তে এই যে প্রণোদনা যতটুকুই হয়েছে সেইখানে আমাদের এখন আগের মতো অবস্থান, আমাদের অনেক কিছু আইটি বেসড, আমাদের অনলাইনে অনেক কিছু তথ্য এখন দেওয়া সম্ভব। সেই দিক থেকে আমি মনে করি যে সরকার যদি মনিটরিং করার ইচ্ছা রাখেন এবং তারা যদি আন্তরিকতার সাথে মনিটরিং করেন তাহলে অপচয় অন্তত অনেক কম হবে, এটা আমার বিশ্বাস।
জি, আসবো আবার আপনার কাছে প্রফেসর ডক্টর আবু নাসের জাফরুল্লাহ। By the Chinese internet service provider developed an algorithm called linear fold, which can quickly predict the structure of a virus. Baidu also developed face recognition and infrared temperature detection techniques. AI-powered infrared system capable of detecting change in body temperature of a person who is installed at public places such as railway stations and airports. The system can screen nearly 200 people every minute, accurately identifying those infected without disrupting passenger flow. The system has been effectively used at the King Railway Station in Beijing and East Railway Station in Chengdu. So my question is, do you have any plans, কোনো পরিকল্পনা আছে কিনা, to work on infrared temperature detection techniques because it will be more effective in crowded places like railway stations, bus stations, airports, and dairy marketplaces? ধন্যবাদ। আপনি হয়তো আমাদের ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের একটা মানে প্রযুক্তি দিকটা একটা আমাদের একটা শক্তিশালী দিক। এটা আমাদের একটা আমরা বলি যে এটা বেসিক স্ট্রেংথ আমাদের। এবং যে প্রযুক্তিগুলোর কথা আপনি বলেছেন যেগুলো চায়নাতে ব্যবহার হয়েছে, যখন ওখানে মহামারী যখন ছিল তখন এক ধরনের ব্যবহার হয়েছে, এবং মহামারীটা যখন টেপার হয়ে আসে, কমে আসে, তখন ওই প্রযুক্তিগুলোকে তখন আরেকটু অন্যভাবে ব্যবহার করা হয়েছে। যেমন প্রথম যখন ব্যবহার করা হয়েছে, যে যখন আমাদের যে টেস্টিং কিটসগুলো যখন তাদের মানে এত বেশি সংখ্যায় সংক্রমণ হচ্ছিল, তখন তারা এই তথ্য প্রযুক্তিগুলো তখন কাজে লাগিয়েছে, যাতে করে তারা বেশি সংখ্যক লোককে একসাথে তারা শনাক্ত করতে পারে বা অ্যাটলিস্ট স্ক্রিন করতে পারে, সেটা তারা ব্যবহার করেছে। এবং পরবর্তী সময়ে ওই একই ধরনের প্রযুক্তি তারা ব্যবহার করে এইগুলাকে ওই যে ফেস রিকগনিশন বা থার্মাল ক্যামেরা ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন যে এন্ট্রি পয়েন্টসগুলো আছে, সেই এন্ট্রি পয়েন্টগুলোতে তারা সেই কোভিড-19কে শনাক্ত করে, কারণ যেহেতু কমে আসছে তখন তো সংক্রমণটা বেশি লোকের কাছে নাই, সেই লোকগুলোকে তারা অতি সত্বর সেপারেট করে ফেলছে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিলেরও কিন্তু এই ধরনের পরিকল্পনা আছে ইতিমধ্যেই। আমাদের কাছে আমরা একটা পরিকল্পনা করেছি। আমরা বিশেষ করে অন্য কারোর সঙ্গে কোলাবোরেশনে কাজ করছি। আমরা আমাদের চায়নার সাথে আমাদের সম্পর্ক আছে, এবং চায়নায় আপনি যে তথ্যগুলো আপনারা দিলেন, যে প্রযুক্তিটা ব্যবহার হয়েছে যে কোম্পানির সাথে, সেই কোম্পানির সাথেই সরাসরি আমাদের সম্পর্ক আছে। এবং আমরা ইতিমধ্যে 3টা দিক আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা অলরেডি বলেছি, যে একটা হচ্ছে যে যেটা চায়নায় ব্যবহার করা হয়েছে রোবোটিক্স দিয়ে, অনেক লোকে এটাতে আপনি রোবট যদি আপনি টাচ করেন তাহলে সে আপনাকে পুরো ভাইটাল সায়েন্সগুলো সব দিয়ে দিবে, টেম্পারেচার সহ আপনি সাথে সাথে জেনে নেবেন কার জ্বর আছে কি নাই, সেই ধরনের একটা জিনিস। আরেকটা হচ্ছে যে ওই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা আপনি ব্যবহার করে আপনি মানুষ্যবিহীন যে ডিসইনফেক্টেন্ট করা বা আপনি স্বাস্থ্যসেবায় আপনার বিভিন্ন দিক আছে যেগুলো সাপ্লাই দেয়া বা ওষুধ আনা নেয়া ইত্যাদি, এই জাতীয় জিনিসগুলো কিন্তু করা যায়। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু এই ধরনের একটা প্রস্তাবনাও আমরা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা দিয়েছি, যে যদি কোনো সময় বাংলাদেশেও এই প্রযুক্তিগুলো প্রয়োগের দরকার হয়, তো তাহলে আমাদের এগুলো অলরেডি আমাদের তৈরি করা আছে, রোবট আমাদের তৈরি করা আছে, এবং আমরা প্রস্তুত এবং আমাদের প্রস্তাবনাও আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। ওনারা আমাদেরকে মানে ইঙ্গিত দিলেই আমরা এই জিনিসগুলো আমরা বাংলাদেশে সরবরাহ এবং ব্যবহার করতে পারি। Very good. Dr. Jui-Min, though Taiwan ranked by Global Finance magazine as 17th richest nation in the world, it only spends 6.3% of its GDP for public health, and per capita GDP has been consistently low compared to OECD countries. So do you think the government should more careful regarding public health issues? And after being the closest country to China, how Taiwan could successfully able to control the rapid spreading of coronavirus? I think it is too harsh or difficult for Taiwanese to ask the government to do more careful regarding this issue, especially when we look around the world what happened in most other countries. I think our government is really doing a good job. But if we want to be more perfect, there is still something we can do, especially when it comes to using new technology to protect
public health. I think such as AI or Internet of Things or big data, all these things can help us to protect our people's health. And we have seen a lot of examples. In Taiwan, the government invent a mobile application to let people know where we can buy the facial mask and what is current situation regarding the facial mask stock in each pharmacy. So I think all these technology are very important, and we should focus on it in the future. And regarding another question about why Taiwan can do a good job in this COVID-19, I think there are 5 things I think Taiwan's experience can be helpful to other countries. The first one is we have an early restriction on travel from infected areas. So Taiwan banned travel from infected area very early. Already on last year, on the 31 December, Taiwan started to specially inspect travel from Wuhan. And from January 20th, we have already some restriction in place for travel from Hubei province. So I think we can say Taiwanese government is very proactive instead of reactive. And the second thing I think is we have a good health system, and the population of Taiwan is also very compliant with wearing face masks. So in Taiwan, people who might be ill, but they are used to wearing a mask for the purpose of protecting others. Okay. And the third one is we have very strict quarantine measures. So we stopping airline flights from infected area, and no foreigners has been allowed in from March 19th. And we have also imposed 14 days of quarantine for every Taiwanese arriving in the country. And if you don't follow these quarantines, you will get a very heavy fine. And so far, about $1 million in fine have been issued. And we have also a lot of smaller measures. So for example, almost every time you go to a restaurant, bank, or an official building, they will check if you have a fever. And you will be offered to wash your hands. And there are also a spray of alcohol. So even when I go to work, they check my fever at the entrance, and I need to wash my hands at least 2 times when I get in my office. Okay. So I think that these measures and our culture to wear masks is very useful to help us in this crisis. ওকে, দ্যাটস গুড। ডক্টর নাজনীন আহমেদ, আপনি বাজেটের কথা বলছিলেন। এবার কোভিড-19-এর কারণে তো এটা বোঝা যাচ্ছে যে অন্যান্যবার বাজেটের প্রস্তুতির জন্য স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করা হয়, আপনাদের মতো অর্থনীতিবিদদের সঙ্গে পরামর্শে সরকার গত কয়েক বছর ধরে করছেন। এবার তারা করতে পারছেন কিনা জানি না, বা কি করবেন জানি না, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন যেটি আমি আপনাকে করতে চাই যে এটা তো বিশ্বব্যাপী প্রমাণিত হলো যে পৃথিবীর সকল দেশই আসলে জনস্বাস্থ্যের বিষয়টা খুব একটা গুরুত্বের মধ্যে নেয়নি। তার প্রমাণ আমরা দেখলাম। বিজ্ঞান আসলে খুব একটা গুরুত্বের মধ্যে, সায়েন্স টেকনোলজি এগুলো খুব একটা গুরুত্ব পায় না সরকারগুলোর কাছে, যদিও অনেক এগিয়েছে পৃথিবী, অনস্বীকার্য, কিন্তু একটি ভাইরাস আসলে গোটা পৃথিবীকে কতটা অসহায় করে দিতে পারলো, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, চীনের কথা বলি, আর বাংলাদেশের কথা বলি, তো এটি একটি বিবেচ্য বিষয়। সো আমরা দেখেছি আমাদের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান এই বিষয়গুলো আসলে সেই অর্থে খুব একটা গুরুত্ব পায় না। কোনো কোনো ক্ষেত্রে গত কয়েক বছরে দেখছি আমরা বাজেটে কিছুটা কমছে তুলনামূলক বিচারে বরাদ্দের পরিমাণ। সো আপনি আসলে কি মনে করছেন যে এবার আসলে এই কোভিড-19-এর শিক্ষায় বাজেটে কতটা প্রতিফলিত হবে বলে মনে করেন, বা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার বক্তব্যেই উঠে এসেছে আসলে মূল কথাটা, যে আমরা এমন জায়গায় আসলে গুরুত্বটা
অবহেলা করে ফেলি যে যেখানে আসলে গুরুত্বটা দেওয়া উচিত। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে আসলে আমাদের কিন্তু সক্ষমতার লিমিটেশন আছে। আমার সামাজিক নিরাপত্তা খাতেও প্রচুর মানুষকে দিতে হবে। আমার যেহেতু এখনো প্রায় 12 ভাগ না, তাহলে লোক তাহলে ডক্টর অতি নাজনীন, আমি যাচ্ছি দরিদ্র, কাজেই ডক্টর নাজনীন, আমি একটু ইন্টারাপ্ট করি। সক্ষমতা সীমাবদ্ধতা আছে, জি সেটি নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগ নেই, কিন্তু আমার কি প্রায়োরিটি নির্ধারণে কোনো সমস্যা আছে? জি না, আমি ওখানেই আসছিলাম। জি, আমাদের যেটা প্লিজ। সমস্যা হয় এই সীমিত সম্পদ আবার যেটা আমরা দেই, যেমন আমাদের স্বাস্থ্য খাতে যে বরাদ্দটা দেয়া হয়, স্বাস্থ্য খাতের যত ধরনের গবেষণা আছে সেখানে মেইন যেটা অভিযোগ আসে সেটা হচ্ছে এই বরাদ্দটা আসলে মানটা সেরকম থাকে না। অর্থাৎ আপনি এক জায়গায় এক্সট্রা মেশিন দিতে অনেক খরচ করেছেন কিন্তু সেটা অপারেট করার মতো লোক নাই, কাজে ওটা আর কোনো কাজে লাগছে না। অর্থাৎ আমার যে সীমিত সম্পদের যে লিমিটেশনের মধ্যেও যা দিয়েছি সেটার মধ্যে একটা বড় অংশ অপচয় হয়। তার মধ্যে হচ্ছে আমরা জরুরি অবস্থার জন্য আমাদের স্মৃতিতে যা আছে সেইটুকু তো নিয়ে খালি প্রস্তুতি নেই, কিন্তু বিশ্ব স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি হচ্ছে, সেইখানে আমাদের কোথায় ঝুঁকি তৈরি হচ্ছে। এবার কিন্তু খুব স্পষ্ট যে আমরা চায়নাতে এটা শুরু হওয়ার পরে অনেকখানি সময় পাওয়ার পরেও আসলে আমরা ওইটুকু পর্যন্ত যেতে পারিনি, কারণ আমাদের ভেতরে এত ধরনের এই স্বাস্থ্য খাতের লিমিটেশন আছে, এত আমাদের বরাদ্দের। আমরা অনেকগুলো হসপিটালে দেখেছি যে তারা অফিসিয়ালি চিঠি দিয়ে বলেছেন ডাক্তারদেরকে তাদের মাস্ক তারা নিজেরা কিনে নিতে। মানে রোগীরা কার কাছে যাবে, কারণ ডাক্তারও তো একজন মানুষ, তাকে আমি বলছি যে আপনার মাস্ক আপনি কিনে নেন। তো এই জায়গাটাতে আমাদের আগামী বাজেটে অবশ্যই ভাবতে হবে। ইমিডিয়েটলি যে নিড সেটার জন্য আমাদেরকে আসলে মানুষের খাদ্য নিরাপত্তা দিতে সামাজিক নিরাপত্তা খাতেই আসলে অনেক বড় একটা বরাদ্দ চলে যাবে, কিন্তু তার পাশাপাশি আমি মনে করি যে স্বাস্থ্য খাতের বরাদ্দটা আপনি যেটা রাইটলি পয়েন্ট আউট করেছেন, প্রায়োরিটি বেসিসে কোন কোন জায়গায় গেলে আমার এটা বেশি কাজে লাগবে এবং তার পাশাপাশি এই ক্ষেত্রে যে মানটাকে নিশ্চিত করা সেই জায়গায় যেন গুরুত্ব দেওয়া হয়। ওকে, ডক্টর জাফরুল্লাহ, আমরা আবার আবার চীনের কাছে যাই। ভালো মন্দ অনেক কিছুর জন্য এখন যেতে হচ্ছে, অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। যে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি অ্যান্ড বিগ ডাটা ইজ অলসো ইউজড ইন ফেসিয়াল recognition technology. So mobile apps such as WeChat and Alipay are also used to monitor and track the people and their travel history. Alibaba and Tencent, the Chinese technology giants, have developed software to enable tracking people, and it is mandatory to log into Alibaba's Alipay. The software designates color code to people green, yellow, and red based on travel and medical history. Green means you are allowed to enter public places. More than 200 Chinese cities, including the industrial hub Shenzhen, are using this system, and similar systems are being extended nationwide. So do you think Bangladesh can be able to use mobile apps to detect the possible COVID-19 patients, as Bangladesh doesn't have any active apps, but China has WeChat and Alipay? ধন্যবাদ। সুন্দর। এই দিকটা অবশ্যই আমাদের দেখতে হবে। তবে আমি প্রথমেই বলে নেই যে এর ভিতরে দুটো জিনিস আপনার প্রশ্ন থেকে চলে আসছে বা যেটা আপনি মেনশন করেছেন। একটা হচ্ছে যে আমাদের লো টেক যে অ্যাপগুলো আছে যেগুলো ব্যবহার করা যায়, আর একটা হচ্ছে হাই টেক যেগুলো ফেসিয়াল রিকগনিশন এবং তার চেয়েও আরও উন্নত যে প্রযুক্তিগুলো। এখন আমাদের যে অ্যাপ যেগুলো বলছেন সেগুলোর সুবাদে আমি বলি যে আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কিন্তু আমরা অলরেডি একটা স্ক্রিনিং টুল ডেভেলপ করেছি এবং এটা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে এটা যে কোনো জনের জন্য মানে সবার জন্য উন্মুক্ত। এটা কিন্তু একটা সিম্পল টুল, প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি নিজে নির্ধারণ করতে পারবেন যে আপনার কোভিড-19 আছে কিনা। তো এই ধরনের অ্যাপগুলো কিন্তু সহজ, তৈরি করা সহজ এবং এটা ব্যবহার করাটাও সহজ। এবং এখানে শুধুমাত্র আমি ওই যে আপনি প্রায়োরিটির কথা বলছিলেন, সেই প্রায়োরিটির দিক থেকেও আমি বলবো যে আমি সবার কাছে অনুরোধ করবো, একজন পাবলিক হেলথ হিসাবে আমি বলবো যে এখানে আমাদের মানে এই খাতগুলো একটু দেখা দরকার যে যেখানে এই ছোট প্রযুক্তিগুলো যেন আর একটু বেশি একটু মনোযোগ পায় বা অনুদান পায় বা একটু মানে প্রেরণা পায়, প্ররোচনা পায়, সেই জিনিসগুলো দেখা। কারণ আমাদের দেশে কিন্তু এগুলা সহজেই সম্ভব। আমরা যেটা বলছি যে আমাদের স্ক্রিনিং টুল কিন্তু অনেক মানে বেশ ভালো ইউজ হচ্ছে এখনই, এবং অন্যান্য স্বাস্থ্য খাতেও কিন্তু অ্যাপ ইউজ হয়েছে, যেমন যক্ষার করা বা মনিটরিং করা বা ডায়াবেটিসের ওষুধ খেলো কিনা সেগুলো আমরা মনিটর করা, এগুলোতে অ্যাপ ইউজ করা হয়েছে। এখন আসছে যে আপনার
মানে উচ্চ প্রযুক্তিগুলো যেগুলো আছে, যেগুলো আপনার ফেশিয়াল রিকগনিশন বা থার্মাল যেখানে আপনার ট্রাফিক লাইটের সাথেই সেখানে ক্যামেরা বসানো আছে, সে ওখান থেকেই সে তথ্যগুলো নিয়ে যাচ্ছে যে কে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তার জ্বর আছে কিনা বা তার অন্যান্য আরও স্বাস্থ্যের যে ভাইটাল স্ট্যাটিস্টিক্সগুলো সে নিয়ে নিচ্ছে। সেইটুকু আবার বাংলাদেশের প্রেক্ষিতে কতটুকু করা যাবে সেটা গবেষণার ব্যাপার এবং সেটা আলোচনার ব্যাপার, সেটা সামর্থ্যেরও কিছু ব্যাপার আছে। একটা দিক আমি হয়তো এখানে বলতে চাই যে এগুলোর সাথে কিছু এথিক্সেরও একটু ব্যাপার আছে, যে আমরা কতটুকু মানুষের প্রাইভেসিতে আমরা যেতে পারবো, ফেশিয়াল রিকগনিশন আমরা কতটুকু যেতে পারবো। তবে এই ভাইরাস আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেইটা থেকে কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু পরিবর্তন করতে হবে। এমনকি আমাদের যে ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো আমরা করব, স্বাস্থ্যখাতে যে প্রায়োরিটিগুলো নাজনীন আপা বলছিলেন, সেগুলোকেও কিন্তু আমাদের এই ভাইরাস থেকে আমাদের শিক্ষা নিয়েই আমাদের করতে হবে। তবে কিছু জিনিস আছে সেগুলো অবশ্যই করা যাবে, বিশেষ করে এগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অলরেডি আমরা করেছি, আমাদের এগুলার অভিজ্ঞতা আছে এবং আমরা সরকার বা বেসরকারি পর্যায়ে বা যৌথ উদ্যোগে আমরা করার জন্য আমরা তৈরি আছি, প্রস্তুত আছি, আমাদের গবেষণা আমাদের চলছে। সুতরাং এগুলা বাংলাদেশ প্রেক্ষিতে কিন্তু এটা করা যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু উচ্চ প্রযুক্তিগুলো আরও ফার্দার গবেষণার ব্যাপার, এবং এতেও আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা অলরেডি প্রস্তাবনা রাখছি বা আমাদের এই টিম আছে যে আমরা এই গবেষণাগুলো আমরা করছি বা এই গবেষণায় আমরা অবদান রাখার জন্য আমরা প্রস্তুত আছি। Dr. Jui, undoubtedly we are entering in a new world order, and COVID-19 is going to change social order as well as world order drastically. So is there any chance of changing Taiwan's international political and or geopolitical framework? I think it can bring some little change, but not very strong. Internationally, I think COVID-19 worsened our relations with China. Before the outbreak was public acknowledged, and Beijing tried to conceal what really happened in Wuhan, Hubei. So, as you might know, there are almost 2 million Taiwanese who work in China. So they are all suffer from the Chinese way to manage this kind of crisis. So they cannot have a true or right information and to react. And in addition, I think Taiwan is not a member of WHO because of China's opposition. So therefore, we cannot get sufficient information about what really happened regarding COVID-19. And we also see how China being influenced in WHO. So therefore, I think Taiwanese not only questions the legitimacy of international institutions, but also increasing their suspicion regarding China. And I think we also seek other cooperation with other countries, such as the United States and Japan. And on March 18th, Taiwan and the US has signed a joint statement on partnership against coronavirus. And the two sides will reinforce their cooperation in research of, for example, rapid test, vaccine medicines, biotechnology, and the exchange of medical supplies. And I think since you might know our government of Taiwan do a relatively good job. So there are already some countries, their parliament or their people ask their government to exchange some information with Taiwan. And I think this is really improve our status in the world. Thank you. ডক্টর নাজনীন আহমেদ, এই যে নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করছে বলে অনেকেই মনে করছেন, ডক্টর জাফরুল্লাহ বলছিলেন যে পৃথিবীর সবকিছু আসলে বদলে যাবে, নতুন করে ভাবতে হবে এবং ভাববার যদি বাঁচতে চাই এবং বাঁচতে তো হবেই, বাঁচতে হলে সময়টাও খুব কম। সো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করছেন যে সামগ্রিকভাবে আর্থ সামাজিক রাজনৈতিক ব্যবস্থায় যে আমূল পরিবর্তন হতে যাচ্ছে বলেই অনেকে মনে করছেন, এবং অনেকেই মনে করছেন যে পুরনো দিনে আর ফেরত যাওয়া হবে না, সবকিছু নতুন করে সাজাতে হবে। সো হোয়াটস ইউ টেক?
in this regard? আপনি একটু খেয়াল করেন যে 9/11 এর আগে আমরা কখনো বিভিন্ন মার্কেটে বা অফিসে প্রবেশ করতে গিয়ে এই ডিটেক্টর দেখিনি কিন্তু। 9/11 বদলে দিল এই সবকিছু। পুরো সিকিউরিটি সিস্টেমে এখন একটা ছোট্ট দোকানে ঢুকতে হলেও আপনার ডিটেক্টর, এটা খুব স্বাভাবিক বিষয় হয়ে গেছে। এটা জাস্ট একটা ছোট উদাহরণ দিলাম। তাহলে এই যে এত বড় একটা ঘটনা, এটার পরে কিন্তু সারা দুনিয়া ব্যাপী একটা বিভিন্ন রকমের পরিবর্তন আসবে। আমি যেহেতু অর্থনীতি নিয়ে চর্চা করি, আমি অপরচুনিটির জায়গাটায় বলতে চাই। যেমন আমাদের পোশাক খাতে এখন নতুন একটা প্রোডাক্ট তৈরি এবং বিপণনের সুযোগ হলো, সেটা হচ্ছে এই ধরনের প্রোটেক্টিভ যে পোশাকগুলো। এই পোশাকে যেহেতু আমাদের অলরেডি ইনফ্রাস্ট্রাকচার আছে, এখানে কিন্তু আমি অপরচুনিটি দেখি। একটু আগে প্রফেসর আফসরুল্লাহ বলছিলেন, আমাদের কিন্তু A2I এর আওতায় প্রচুর বিভিন্ন ধরনের স্টার্টআপকে সরকার কিন্তু সহযোগিতা দেয়। আমি মনে করি এই যে আইডিয়াগুলো কিন্তু আমাদের স্বাস্থ্য খাতের যে বলছিলাম একটু আগে প্রায়োরিটি নির্ধারণ, জনগণেরকে সহজ কম খরচে আসলে আমরা সুবিধাগুলো পৌঁছে দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে ইনোভেশন গুলো আছে, সেই ইনোভেশন গুলাকে এগিয়ে নিতে কিন্তু আমি মনে করি আমাদের আইসিটি মন্ত্রণালয় যে কাজগুলো করছে, এগুলো যদি এনাদের সাথে সংযোগ করে দেয়া যায়, আমি মনে করি যে এটা রিয়েলি আমাদের একটা নতুন সম্ভাবনার জায়গা আমাদের খুলে দেবে, যেখানে আমাদের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। সত্যিকার অর্থে আসলে আমরা এটাও বুঝতে পেরেছি, এই আমাদেরকে আরো অনেক বেশি মানবিক হতে হবে। আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে, যেহেতু আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমার কাছে এটাকে মনে হয়েছে যে এটা সকল মানুষের একটা বেঁচে থাকার সংগ্রাম। এখানে আমার স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি অতি সাধারণ মানুষের অর্থনৈতিক যে অবস্থাটাকে, তাকে অন্তত তার জীবনে রাখার জন্য যার চেষ্টাটা, আমাদের সবাইকে আসলে সেই চেষ্টাটা করতে হবে। এবং আমাদেরকে আমরা অবশ্যই যেটাকে আমরা বলি যে বাজার অর্থনীতিতে আছি সেটা থাকবো, কিন্তু তার পাশাপাশি এই আমাদের এই সময়টা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে রাষ্ট্রের সাথে সাথে আমাদেরকেও আমাদের চারপাশের মানুষের প্রতি আরো অনেক বেশি মানবিক হতে হবে। জি, কোনো ফাইনাল রিমার্কস? আমরা একেবারে শেষে জাস্ট 30 সেকেন্ডসে। আমি এইটুকুই বলবো যে পোস্ট কোভিড-19 যে যে বিশ্বটা হবে, সেই বিশ্বটা অনেক নতুন ধরনের বিশ্ব হবে। এবং আমি মনে করি যেহেতু এটা নতুন ধরনের বিশ্ব হবে, আমাদেরকেও কিন্তু নতুন করে ভাবতে হবে, নতুন করে নাজনীন আপা অপরচুনিটির কথা বলছিলেন, সেই অপরচুনিটিগুলো নিতে হবে। আমি যেহেতু শিক্ষা গবেষণা স্বাস্থ্য এই তিনটার সাথে জড়িত, আমি বলবো যে আমাদের শিক্ষাটাকে ইউজ করতে হবে যাতে করে আমাদের ওয়ার্কফোর্সটা পাওয়া যায়, হেলথ ওয়ার্কফোর্সটা যাতে পাওয়া যায়। আমরা প্রযুক্তিটাকে আমাদেরকে সামনে নিয়ে যেতে হবে যাতে করে আমরা সেই প্রযুক্তি দিয়ে আমাদের এই ধরনের ভয়াবহতা আমরা অ্যাটলিস্ট আমরা নির্ধারণ করতে পারি, নিরূপণ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে এগুলোর ব্যবহার, এই ব্যবহারটা স্বাস্থ্য খাতে কীভাবে এই প্রযুক্তিগুলো, এই শিক্ষাগুলো ব্যবহার করা হবে, এই তিনটার সমন্বয় কিন্তু আমাদের করতে হবে বলে আমি মনে করি। জুই, any final remarks? 30 seconds. Yes, I think I think this is really important event, I think, for our all mankind, and we should work together, and Taiwan should be part of this international collaboration. Thank you. ডক্টর নাজনীন আহমেদ, কোনো চূড়ান্ত বা শেষ কথা আজকের আমি জন্য? একটু লাইট নোটে শেষ করতে চাই। আমি বলতে চাই যে এখানে আমরা এটাও শিখেছি কি করে অনলাইনে তৃতীয় মাত্রায় আসলে অংশ নেওয়া যায়, এবং টেকনোলজির ব্যবহার আসলে সেটা সম্ভব করেছে। তো আমি মনে করি যে কোভিড পরবর্তী বিশ্বে আসলে টেকনোলজির ব্যবহারকে কত বেশি মানবিক এবং স্বাস্থ্য খাতে কাজে লাগাতে পারি, সেটা কিন্তু অনেকখানি নির্ধারণ করবে আমাদের জীবনযাত্রার মান কেমন হবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর আবু নাসের জাফরুল্লাহ, ডক্টর জুই-মিন হুং, ডক্টর নাজনীন আহমেদ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডক্টর জুই-মিন হুং, থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ সো মাচ ইনডিড। Thank you, Mr. দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 বা করোনা ভাইরাস, তার প্রভাব প্রতিক্রিয়া নিয়ে। একটা বড় প্রভাব যে কোভিড-19 সবাইকে বুঝিয়ে দিয়েছে যে আসলে আপনি যত বড়ই হন না কেন, যত ক্ষমতাধরী হন না কেন, সেটা রাষ্ট্র হিসেবে, ব্যক্তি হিসেবে, গোষ্ঠী হিসেবে আপনি কেউ নন। এবং সেখানটাতেই আলোচনার মধ্যে আলোচকরা বলছিলেন যে এখন আরও অনেক বেশি মানবিক হতে হবে। এখন গোটা বিশ্ব ব্যবস্থাটাই এমন একটা জায়গায় আমূলভাবে বদলে যাবে যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতার প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যেখানে বৈষম্যটা
অনেকখানি কমিয়ে আনতে হবে। কারণ বোঝাই গেছে যে আপনি রাজা হন আর আপনি প্রজা হন, আপনি ধনী হন আর আপনি হতদরিদ্র হন, কোভিড কিন্তু কাউকেই ছাড়েনি। কাজে এটি একটি বড় শিক্ষা এবং এই বড় শিক্ষাটা থেকে আমাদের সকলের উপলব্ধি হোক, এটি আমাদের চাওয়া। কেননা অনেকেই মনে করেন যে এই কোভিড-19 কিন্তু বিশ্ব ব্যবস্থায় এমন একটা বদল আনবে যেখানটাতে আসলে অনেকের পায়ের নিচের মাটি কিন্তু সরে যাবে। সেটি খুব প্রভাবশালী দেশ হোক, সেটি উন্নয়নশীল দেশ হোক কিংবা মাঝারি মানের যে কোনো দেশ হোক, সেখানকার শাসক গোষ্ঠীদের মধ্যে একটা বড় পরিবর্তন ঘটবে। কারণ যারা জনগণকে সম্পৃক্ত করতে পারবেন উন্নয়ন প্রক্রিয়ায়, অর্থনৈতিক প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রক্রিয়ায়, তারা হয়তো টিকে যাবেন। কিন্তু যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন তারা আসলে অনেকেই হয়তো টিকবেন না। সেটি ভোটের মধ্য দিয়ে হোক, সেটি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক কিংবা সেটি জনরোষের মুখে হোক। কাজেই জনগণকে সম্পৃক্ত করতে হবে সব কিছুর মধ্যে। এবং টেকনোলজির প্রসঙ্গে এসছে যে টেকনোলজির ব্যবহারটা আসলে অনেক অনেক বেশি বাড়িয়ে তুলতে হবে এবং অবশ্যই টেকনোলজিকে ব্যবহার করে সেটিও খুব গুরুত্বপূর্ণ। কাজেই মূল কথা হচ্ছে যে মানুষকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে হবে, মানুষকে আরও অনেক বেশি মানবিক করে তুলতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। Stay safe and good luck.